ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় অবজেক্টিভ ইংলিশ যারা প্রতি বছরে ছেড়ে আসো অথবা আন্দাজে ঠিক করো, তাদের জন্য এই অবজেক্টিভ ইংলিশের ইবুকটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অবজেক্টিভ ইংলিশের এই ইবুকের মধ্যে যে 1000 এমসিকিউ দেওয়া আছে, সেটি যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় 25-এর মধ্যে অনায়াসে তোমরা 17+ স্কোর করতে পারবে। ই বুকসটি একেবারে লেটেস্ট প্যাটার্নের উপরে তৈরি করা হয়েছে, রিসেন্টলি আপডেট করা আছে, এবং এখানে 1000 এমসিকিউ 40টা সেটের মাধ্যমে কমপ্লিট করা আছে। এই ইবুকে মোট পেজের সংখ্যা 90টি। যারা ডব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষা আরও বেটারভাবে করতে চাইছো এবং ইংলিশটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাইছো, তারা আমাদের এই ইবুকটি সংগ্রহ করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেমেন্ট করে আমাদের এই ইবুকটি নিজেদের কাছে রেখে দাও প্রিপারেশনের জন্য। এবং আজকের ক্লাসটি আমাদের এই অবজেক্টিভ ইংলিশের ইবুক থেকে করানো হয়েছে। চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব ইংলিশের ওপরে যে মক টেস্ট একটি সিরিজ শুরু করেছে, আজ সেই মক টেস্ট সিরিজেরই আজকে 7ম ক্লাসটি আমি আপনাদের দেব। এর আগে 6টি ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং সেখানে 25টি করে গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেনই আমি আপনাদের আলোচনা করেছি। তো আজকে এই 7ম অংশ আমি আরও 25টি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো কিন্তু আগত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যাই পড়ুন না কেন, এই মক টেস্টগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু একবার হলেও দেখে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 7ম ইংলিশ মক টেস্ট ক্লাসটি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মক টেস্ট 7টি করাবো। তো প্রথম দেখুন বলেছে ডিরেকশন 1 to 4, অর্থাৎ আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। এখানে 4টে করে অপশন দিয়েছে, যেখানে অ্যাকচুয়াল যেটা আপনার হবে সেটা এই শূন্যস্থানে বসাতে হবে। এখানে দেখুন প্রিপোজিশনও আছে। তো প্রথমটি দেখুন বলেছে হি ইজ সো ড্যাশ নাথিং মুভ হিম। এখানে দেখুন 4টে অপশন দিয়েছে। এ দিয়েছে নন কমিটাল। নন কমিটাল মানে হচ্ছে, জেনে রেখে দিন বা লিখে নিন, নন কমিটাল মানে হচ্ছে অনাবদ্ধ, অনাবদ্ধ, নন কমিটাল। নন ক্যালেন্ট, নন ক্যালেন্ট মানে কি? নন ক্যালেন্ট মানে হচ্ছে উদাসীন। নন ডেসক্রিপ্ট, নন ডেসক্রিপ্ট মানে হচ্ছে অবর্ণিত। নন ডেসক্রিপ্ট মানে কি? অবর্ণিত। আর নন কমব্যাটেন্ট, নন কমব্যাটেন্ট মানে কি? সরাসরি সংঘর্ষে লিপ্ত নয় এমন, সরাসরি সংঘর্ষে লিপ্ত নয় এমন। আমি খুব আস্তে আস্তে বলবো, আপনারা ভালো করে বুঝে নিন। হি ইজ সো, এখানে যেটি অপশনটি হবে সেটা হলো বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ শি ইজ সো নন ক্যালেন্ট নাথিং মুভস হিম। অর্থাৎ আমি বাংলাটা যদি করি, যে সে এতটাই উদাসীন যে তাকে কিছুই নাড়াতে পারবে না। তাহলে হি ইজ সো নন ক্যালেন্ট, নন ক্যালেন্ট মানে উদাসীন, সে এতটাই উদাসীন যে তাকে কিছুই নাড়াতে পারে না। তার মানে এখানে কিন্তু এই নন কমিটাল মানে অনাবদ্ধ, এটি হবে না। অবর্ণিত, সেটিও হবে না। নন কমব্যাটেন্ট অর্থাৎ সরাসরি সংঘর্ষে লিপ্ত নয় এমনটাকে বলে নন কমব্যাটেন্ট, এটিও হবে না। তাহলে এখানে যেটি হবে হি ইজ সো নন ক্যালেন্ট নাথিং টু মুভ হিম। বোঝা গেল? 2 নম্বরটি দেখুন বলেছে হি হ্যাজ অ্যাক্সেসড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ এখানে যেটি হবে অ্যাকচুয়াল অ্যান্সারটি, অ্যাক্সেসের পরে সবসময় টু প্রিপোজিশন বসে, অর্থাৎ হি হ্যাজ অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার। বোঝা গেল? তাহলে এটার বাংলাটা আপনাদের বলে দিই, এটা হচ্ছে তার প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আছে। তার প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার অনুমতি আছে, অর্থাৎ হি হ্যাজ অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার। এবার আমি একটি কথা বলে দিই, অ্যাক্সেসের পরে মনে রাখবেন সবসময় টু প্রিপোজিশনটি কিন্তু বসে। বোঝা গেল? এখানে কিন্তু উইথও হবে না, ফ্রমও হবে না, অফও হবে না। বোঝা গেল? এই যেগুলো করাচ্ছি কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রিপোজিশন এবং পরীক্ষার সময়গুলো এসে যেতে পারে। তো হি হ্যাজ অ্যাক্সেস টু, মনে রাখবেন অ্যাক্সেসের পরে সবসময় টু প্রিপোজিশন বসে। এইভাবে প্রিপোজিশনগুলোকে মুখস্থ করে ফেলবেন জলভাতের মতো, অ্যাক্সেস টু। বোঝা গেল? 3 নম্বরটি দেখুন, সেখানেও দেখুন আবার আপনাকে মনে রাখতে হবে রমেশ ওয়াজ অ্যাকিউজড। অ্যাকিউজড এর পরে সবসময় অফ প্রিপোজিশন বসে, অ্যাকিউজড অফ এ মার্ডার। অর্থাৎ আমি যদি বাংলাটা করি তাহলে হচ্ছে যে রমেশ খুনে অভিযুক্ত হয়েছিল। কেন হয়েছিল? যেহেতু পাস্ট টেন্সে ওয়াজ দিয়েছে তাই হয়েছিল। তাহলে রমেশ ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত হওয়া, এ মার্ডার মানে রমেশ একটি খুনে অভিযুক্ত হয়েছিল, অর্থাৎ অ্যাকিউজড অফ। এইভাবে মনে রাখবেন, অ্যাকিউজড অফ, অ্যাক্সেস টু, এইভাবে মনে রাখবেন। 4 নম্বর,
হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, অর্থাৎ সে ক্লাসিক্যাল মিউজিক খুব পছন্দ করে। বোঝা গেল? তাহলে মিউজিক প্রেফার্ড যদি থাকে তাহলে প্রেফার্ড এর পরে টু প্রিপোজিশন বসবে, অর্থাৎ প্রেফার্ড টু। বোঝা গেল? তাহলে এখানে যেটি হবে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। এবার এই প্রেফার্ড এর পরে কিন্তু টুটা, কিন্তু দেখুন প্রেফারটাকে একটু দূরে দিয়েছে, কি দিয়েছে জিনিসটাকে সাজানোর জন্য, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বার, অর্থাৎ প্রেফারটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে প্রেফার টু হচ্ছে আপনার এই অপশনটিতে যাবে হচ্ছে টু অপশন, অর্থাৎ প্রেফার টু মানে হচ্ছে আপনার পছন্দ, অর্থাৎ হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, অর্থাৎ সে ক্লাসিক্যাল মিউজিক খুব পছন্দ করে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন 5 নম্বরটিতে বলেছে চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। দেখুন সেন্টেন্সটা কি দিয়েছে, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। এখানে 4টে অপশন দিয়েছে। আপনারা একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, এটা হচ্ছে ট্রিক, এটি মনে রাখবেন। নো সুনার যখন কথাটি থাকবে তখন যাই থাকুক, তারপরে যাই থাকুক ভার্ব দেয়া, যাই অপশনে দেয়া থাকুক, হ্যাড কথাটি হ্যাড অপশনে থাকবেই, সরাসরি আপনারা এই হ্যাডটি লিখে দেবেন। অর্থাৎ নো সুনারের পরে মনে রাখবেন এই যে ফরমেশনটা দেয়া আছে, নো সুনার তারপরে হ্যাড বসবে, এটা হচ্ছে নিয়ম, তারপরে হ্যাড বসলো প্লাস সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ভি ডট পিপি লিখলাম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইজ রাইজ রোজ রাইজেন হলো, তারপরে নো সুনার থাকলে এখানে দেন যুক্ত হয়, দেন তারপরে হচ্ছে অবজেক্ট, এই ফরমেশনে জিনিসটা থাকে। অর্থাৎ নো সুনার তারপরে হ্যাড বসলো, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে দেন বসলো, তারপরে অবজেক্ট। পরীক্ষার সময় অনেক সময় কি করে, এটা এরর কারেকশনও দেয়, কি করে এই দেন না দিয়ে এখানে দেন করে দেয়। মনে রাখবেন নো সুনার যদি থাকে তাহলে ভুলটাতে এখানে হবে দেন, দেন হয় না, দেন হয়, নো সুনার থাকলে দেন হয়। বোঝা গেল কি বললাম? তাহলে পরীক্ষার সময় যদি শূন্যস্থান পূরণ আসে তাহলে যেটি করবেন, নো সুনার থাকলে যাই থাকুক সরাসরি হ্যাডটি এখানে ইনক্লুড করে দেবেন, এবং এটি হবে এই সেন্টেন্সটির যে অপশন আছে সেটা হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে নো সুনার হ্যাড, যাই থাকুক নো সুনার থাকলেই হবে হ্যাড, এটুকু মনে রেখে দেবেন। 6 নম্বরটিতে দেখুন, আচ্ছা এটা আমি বাংলাটা একটু বলে দিই আপনাদের। বাংলাটা হচ্ছে যেই মাত্র সূর্য উঠলো কুয়াশা অদৃশ্য হয়ে গেল। বোঝা গেল? 6 নম্বরটি দেখুন, বলেছে দ্য ওয়ার্ড বেলিগ্রেড, বেলিগ্রেড অনেকে উচ্চারণটা করে বিলগার্ড, উচ্চারণটা কখনোই নয়, বেলিগ্রেড উচ্চারণটা হবে, প্রোনাউন্সিয়েশনটাকে ঠিক করতে হবে। দ্য ওয়ার্ড বেলিগ্রেড মিনস কি, বেলিগ্রেড মিনস মানে সবসময় মনে রাখবেন, বেলিগ্রেড মিনস মানে হচ্ছে ট্রাবল, ট্রাবল মানে অস্থির, ট্রাবল মানে কি অস্থির। তাহলে এই যে বেলিগ্রেড, বেলিগ্রেড মানে কি, বেলিগ্রেড মানে হচ্ছে অবরুদ্ধ হয়ে যাওয়া। কি বললাম? বেলিগ্রেড মানে হচ্ছে অবরুদ্ধ হয়ে যাওয়া, অবরুদ্ধ, অবরুদ্ধ হয়ে যাওয়া মানে কি অস্থির, তাহলে অবরুদ্ধ হয়ে গেছে মানে অস্থির, তাহলে এটা ট্রাভেলড অর্থাৎ এই ওয়ার্ডটির সঙ্গে যাবে। এবার আমি বাকি মানেগুলো আপনাদের বলে দিচ্ছি। বেনিফিটেড মানে কি, বেনিফিটেড মানে হচ্ছে কি, বেনিফিটেড মানে হচ্ছে সুবিধা, বেনিফিটেড মানে আমি পাশে লাল কালি দিয়ে আমি বাংলাগুলো লিখে দিচ্ছি। বেনিফিটেড মানে লিখুন হচ্ছে সুবিধা। বিতে দেখুন ইরিটেটেড দিয়েছি, ইরিটেটেড মানে কি বিরক্তিকর বা বিরক্তি, হয়ে গেল। বিলিটল, বিলিটল মানে কি ক্ষুদ্র বা ছোট, বিলিটল মানে ক্ষুদ্র বা ছোট, আর ট্রাবল মানে হলো অস্থির। তাহলে তাহলে বেলিগ্রেড, বেলিগ্রেড মানে যদি আপনাকে দেয় তাহলে সরাসরি আপনি করে দেবেন কি ট্রাবল বা অস্থির। বোঝা গেল? 7 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান কারেক্ট ওয়ার্ড। এই কোন ব্যক্তি কার সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন বিশেষজ্ঞ কার সঙ্গে যুক্ত বা কি নিয়ে ডিল করে সেটা নিয়ে ডাব্লিউবিসিএস প্রতি বছর একটা করে থাকেই, সেরকম আমিও এইটি রেখেছি। দেখুন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান কারেক্ট ওয়ার্ড, এটি পাবেনি। বলেছে অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ কি, তাহলে অপথ্যালমোলজিস্ট মানে কি চক্ষু বিশেষজ্ঞ, সে কি নিয়ে ডিল করে, স্বাভাবিকভাবেই সে আই অর্থাৎ চোখ নিয়ে সে করে, অর্থাৎ এ অপথ্যালমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ আইস, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। হার্ট মানে হবে না, হার্ট মানে তো হৃৎপিণ্ড, লাংস মানে ফুসফুস হবে না, গ্ল্যান্ড মানে কি, গ্ল্যান্ড মানে হচ্ছে আপনার গ্রন্থি, যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলো হচ্ছে গ্ল্যান্ড বলে। তাহলে গ্ল্যান্ডে অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা গ্রন্থি যাই আছে সেটা হচ্ছে গ্ল্যান্ডে, তাহলে গ্ল্যান্ডের সঙ্গে যে ডিল করে সে হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট। লাংস আলাদা আছে, হার্ট আলাদা আছে, আর অপথ্যালমোলজিস্ট যদি দেয় তাহলে সরাসরি আপনি করে দেবেন হচ্ছে আইজ মানে চোখ। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 8 নম্বরটি দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দেখুন বলেছে ড্যাশ
his humiliation he attended the function। বলেছে এখানে কোনটি হবে, মনে রাখবেন এখানে ইনস্পাইট একটা অপশন দিয়েছে, মনে রাখবেন ইনস্পাইট যদি এখানে অফ দিত, যদি এখানে ইনস্পাইটের এখানে দেয়নি, যদিও যদি ইনস্পাইটের পরে অফ দিত তার মানেটা হয়ে যেত তা সত্ত্বেও, তাহলে এখানে ডেফিনেটলি ইনস্পাইট অফ বসতো, কিন্তু এখানে ইনস্পাইট অফটি দেয়নি, তার মানে এই অপশনটি হবে না, এটি কাটা। যদি অফ দিত তাহলে অবশ্যই বসতো, ইনস্পাইট অফ মানে তা সত্ত্বেও। নেভারথেলেস, নেভারথেলেস মানে কি, নেভারথেলেস মানে তবুও। নট উইথস্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং মানে পরন্তু, পরন্তু বা সত্ত্বেও। আর অ্যাজ অব মানে হচ্ছে, অ্যাজ অব মানে হচ্ছে আপনার হিসাবে, হিসাবে, এটি হবেই না অ্যাজ অব, তাহলে অ্যাজ অবও বাদ গেল, ইনস্পাইটও বাদ গেল, নেভারথেলেস হবে না। এটি বাংলাটা আমি যদি, এটা যেটা অ্যান্সারটি হবে সেটা হচ্ছে সি, অর্থাৎ নট, নট উইথস্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন, অর্থাৎ নট উইথস্ট্যান্ডিং, নট উইথস্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অর্থাৎ তার অপমান সত্ত্বেও, তার অপমান, হিউমিলিয়েশন মানে অপমান, তার অপমান সত্ত্বেও সে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছিল। বোঝা গেল? তাহলে এখানে যদি এখানে ইনস্পাইট অফ দিত তাহলে কিন্তু এই নট উইথস্ট্যান্ডিংটি দিত না, তাহলে এখানে আরেকটি অন্য কিছু দিত। যদি এখানে ইনস্পাইট অফ দিত তাহলে সরাসরি এখানে ইনস্পাইট অফটি বসে যেত, কিন্তু যদি ইনস্পাইট অফটি এখানে দেখুন দেয়া নেই, তার মানে ইনস্পাইটার আমার হবেই না, তাই জন্য আমাকে কি করেছি, নট উইথস্ট্যান্ডিংটা এখানে এনেছে। বোঝা গেল? তাহলে নট উইথস্ট্যান্ডিং মানেও সত্ত্বেও বা পরন্তু, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। বোঝা গেল? যেহেতু এখানে অফ দেয়নি তাই জন্য কি, যেহেতু অফ দেয়নি তাই এটি আমি বসালাম না, কারণ ইনস্পাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হচ্ছে তা সত্ত্বেও, যেহেতু অফ দেয়নি তার মানে দাঁড়াচ্ছে না, তার মানে নট উইথস্ট্যান্ডিংটা ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? নট উইথস্ট্যান্ডিং ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। 9 নম্বরটি দেখুন, বলেছে ইউজ এ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইন অল প্রবাবিলিটি ইট রেন ড্যাশ রেন টুনাইট, অর্থাৎ মনে রাখবেন কোনো কিছু প্রবাবিলিটি অর্থাৎ বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে, যেমন এখানে দিয়েছে আজকে রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে, তার মানে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। যখন এই ধরনের ফ্রেজ বা এই ধরনের এক্সপ্রেশন বোঝাবে তখন সরাসরি চোখ বন্ধ করে আপনি এই মে অক্সিলারি ভার্বটি লাগিয়ে দেবেন, অর্থাৎ ইন অল প্রবাবিলিটি ইট মে রেন টুনাইট। যদি সম্ভাবনাময় কিছু বোঝায় তাহলে সরাসরি এই মে অক্সিলারি ভার্বটি বসে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে বৃষ্টি কি দিয়ে বলেছে, আজকে রাতে বৃষ্টি হওয়ার পুরো সম্ভাবনা আছে, তার মানে কি পুরো সম্ভাবনা আছে, নাও তো হতে পারে, সেটাও এই ধরনের যখন সম্ভাবনা প্রবাবিলিটি এই ধরনের যখন ওয়ার্ড দেবে সরাসরি আপনি মেয়েটি বসিয়ে দেবেন। পরেরটিতে দেখুন, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। বলেছে দ্য গার্ল ড্যাশ হার মাদার, এখানে যে চারটি অপশন দিয়েছে এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এখানে দ্য গার্ল টেক্স আফটার, টেক্স আফটার মানে কি, টেক্স আফটার মানে হচ্ছে রিসেম্বল, রিসেম্বল, রিসেম্বল মানে কি সদৃশ, অর্থাৎ একই রকম, অর্থাৎ বালিকাটি তার মায়ের মতন বা তার মায়ের সদৃশ মানে দেখতে সদৃশ, রিসেম্বল মানে সদৃশ, তাহলে টেক্স আফটার হবে কিন্তু রাইট অ্যান্সার। কলস ইন মানে কি, কলস ইন মানে ডাকা, কলস ইন মানে কি ডাকা, তাহলে এটি হবে না। পুটস অফ, পুটস অফ মানে কি এক্সটিংগুইশ করা, এক্সটিংগুইশ মানে নেভানো, এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে কি নেভানো, তাহলে এখানে লাইট নেভানো বা এরকম কোনো ব্যাপার নেই, তাহলে এটিও হবে না। পুটস বাই, পুটস বাই মানে কি সঞ্চয় করা, সেভ, পুট বাই মানে কি সঞ্চয় করা বা সেভ, তাহলে এটিও হবে না। তাহলে এখানে যদি দাঁড়াচ্ছে দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, অর্থাৎ বালিকাটিকে বা মেয়েটিকে তার মায়ের মতো দেখতে, তাই টেক্স আফটার মানে সদৃশ বা রিসেম্বল। বোঝা গেল? তাহলে টেক্স আফটার হবে এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা দেখুন 11 নম্বরটিতে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়মস আন্ডারলাইন বিলো, অর্থাৎ এখানে যে নিচে আন্ডারলাইন করা আছে তার নির্দিষ্ট একটা মানে আছে, একটা ইডিওমেটিক ফ্রেজ এক্সপ্রেশন আছে, সেটি কি সেটা আপনাকে এখানে বার করতে হবে। তো বলেছে দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, দেয়ার ইজ নো লাভ লস্ট বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে, নো লাভ লস্ট মানে কি তাদের মধ্যে কোনো ভালো সম্পর্কই ছিল না, ভালো সম্পর্ক না থাকা, তাহলে দেয়ার ইজ নো লাভ লস বিটুইন দেম, তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক ছিল না, তার মানে তাদের সঙ্গে কোনো ভালো টার্ম ছিল না, তাহলে এখানে অ্যাভয়েড এটিও হবে না। চ্যালেঞ্জ মানে কি
সেটাও হবে না। কোয়ারেল মানে ঝগড়া করা। কোয়ারেল মানে কি? কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। ঝগড়া করা তো ব্যাপারটা না, ভালো সম্পর্ক না থাকা মানেই যে ঝগড়া করা হবে এমন কোনো ব্যাপার নেই। এইখানে এটি অপশনটি যায়, সেটা হচ্ছে ডি, অর্থাৎ নট অন গুড টার্মস, অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে নো লাভ লস বিটুইন যদি আসে, নো লাভ লস্টের তলায় যদি ডাকটা থাকে, তাহলে সরাসরি আপনি যেটি করে দেবেন নট অন গুড টার্মস, অর্থাৎ তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না। বোঝা গেল? 12 নম্বরটি দেখুন, বলেছে টু মেক হেডওয়ে। মনে রাখবেন, টু মেক হেডওয়ে মানে হচ্ছে উন্নতি করা, অর্থাৎ মেক প্রোগ্রেস। তাহলে এখানে মেক প্রোগ্রেস আছে, হ্যাঁ সিতে আছে, তাহলে এটি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ টু মেক হেডওয়ে মানে উন্নতি করা। কি বললাম? উন্নতি করা, অর্থাৎ উন্নতি করা। উন্নতি করা এখানে কোনটা আছে? মেক লিটিল প্রোগ্রেস না। টু প্রোগ্রেস টুয়ার্ড কলিশন, অর্থাৎ কলিশন মানে ষড়যন্ত্র কিছুর সঙ্গে জড়িত না। টু প্রসিড টু ট্রাভেল না, এটিও হবে না। এটি হবে মেক প্রোগ্রেস, অর্থাৎ কি করছে? উন্নতি করছে, উন্নতি করা। অর্থাৎ টু মেক হেডওয়ে মানে উন্নতি করা, তাহলে এটা হবে মেক প্রোগ্রেস, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 13 নম্বরটি দেখুন, বলেছে ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার ফার্স্ট ইজ অ্যান, অর্থাৎ যে অন্যের খুশি এবং ভালো সবার আগে চিন্তা করে। কি বললাম? যে অন্যের খুশি এবং ভালো, অর্থাৎ অন্যের আনন্দে যে সবসময় অন্যের আনন্দের কথা, অন্যের সুখীর কথা, অন্যকে সুখী রাখবো, অন্যের কথা ভালো চিন্তা করব, এই ধরনের, অর্থাৎ যে সবার আগে চিন্তা করে, অর্থাৎ ভালো কিছু অন্যের জন্য চিন্তা করে, তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলা হচ্ছে অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে কি? অল্ট্রুইস্ট মানে হচ্ছে পরার্থবাদী। পরার্থবাদী মানে পরের ভালো যে চায়, পরার্থবাদী। বোঝা গেল? পরিষ্কার করে লিখে দিই, পরার্থবাদী, অর্থাৎ পরের ভালোর কথা যে চিন্তা করে সে হচ্ছে পরার্থবাদী বা অল্ট্রুইস্ট। বোঝা গেল? পরের ভালো। দেখুন বলেছে ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স, অর্থাৎ যে অন্যের খুশি এবং ভালো সবার আগে চিন্তা করে তাকে বলে হচ্ছে অল্ট্রুইস্ট বা পরার্থবাদী। অ্যাথিস্ট মানে কি? অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। এটিও হবে না কিন্তু। এটি অ্যাথিস্ট মানে জেনে রেখে দিন, এটি হচ্ছে অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে নাস্তিক, এটি হবে না। আবার এখানে যেমন যেটা দেয়া আছে এস্থেট। এস্থেট মানে কি? এস্থেট মানে হচ্ছে কলা বিদ্যা বিশারদ। কলা বিদ্যা বিশারদ। কি বললাম? এস্থেট মানে হচ্ছে কলা বিদ্যা বিশারদ। ঠিক আছে? তো এটিও হবে না। তাহলে যে অন্যের সুখীর কথা বা অন্যের ভালোর কথা চিন্তা করে সবার আগে, তাহলে স্বাভাবিকভাবেই সে কলা বিশারদ নয়, সে নাস্তিকও নয়, তাহলে সে কি? পরার্থবাদী, অর্থাৎ অল্ট্রুইস্ট। অ্যালকেমিস্ট তো হবেই না, তাহলে সেটা যদি হবে সেটা হচ্ছে অল্ট্রুইস্ট, অর্থাৎ পরার্থবাদী। এটা মনে রাখবেন, অল্ট্রুইস্ট হবে। বোঝা গেল? 14 নম্বরটি দেখুন, বলেছে ইন এ হবসন চয়েস। হবসন চয়েস এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটি ভালো করে মনে রাখবেন। আমি যেটি বলে দিচ্ছি সেটি মাথার মধ্যে নিয়ে নেবেন। হবসন চয়েস মানে অনেকে অনেক রকম মিনিং করে, আমি যেটা বলেছি সেটি আপনি মাথায় রাখবেন। হবসন চয়েস মানে হলো সেই চয়েস যেটাতে আপনাকে অফার করা হয়েছে সেটা আপনাকে নিতেই হবে, কারণ আপনার আর কোনো অল্টারনেটিভ নেই। সেটা কি বলা হচ্ছে? হবসন চয়েস। দেখুন এখানে সি যে অপশন, এটা হচ্ছে রাইট। অর্থাৎ কি বলেছে সেখানে? বলেছে মাস্ট অ্যাকসেপ্ট, অর্থাৎ আমি কি বললাম? হবসন চয়েস মানে এমন একটা চয়েস যেটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, যেটা আপনাকে অফার করা হয়েছে। মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার, যেটা তো আপনাকে অফার করা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আর কোনো অল্টারনেটিভ নেই, আপনাকে ওটা নিতেই হবে। তাহলে সেটাই হলো অপশন চয়েস। তাহলে অপশন চয়েসের অপশনটা কি? সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 15 নম্বরটি দেখুন, বলেছে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। এখানে বলেছে ফিল উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। এখানে চারটে অপশন দিয়েছে গেভ ইন। গেভ ইন মানে কি? কোনো কিছু সারেন্ডার করা। গেভ ইন মানে কি? কোনো কিছু সারেন্ডার করা। বোঝা গেল? ফিল আপ মানে কি? ভর্তি। ফিল আপ মানে হলো ভর্তি। ফেল ডাউন। ফেল ডাউন মানে কি? পড়ে যাওয়া। ফেল ডাউন মানে কি? পড়ে যাওয়া, পড়ে যাওয়া। আর কেম অ্যাক্রস মানে মিট সাডেনলি, ওটা হঠাৎ করে দেখা। মিট সাডেনলি, মিট সাডেনলি। তাহলে এখানে দেখুন দ্য ডিটেকটিভ সাডেনলি, তাহলে এখানে কোন ফ্রেজাল ভার্বটি বসবে? এখানে হবে কেম অ্যাক্রস। সাডেনলি কেম অ্যাক্রস এ ইউজফুল ক্লু। অর্থাৎ জিনিসটি যেটি দাঁড়াচ্ছে সেটি হলো যে গোয়েন্দাটি হঠাৎ করে একটি উপযোগী ক্লু পেয়েছিল। বোঝা গেল? গোয়েন্দাটি হঠাৎ করে একটি উপযুক্ত ক্লু পেয়েছিল, অর্থাৎ এখানে সারেন্ডারও হবে না। ফিল আপ মানে ভর্তি, তাহলে এটিও যাচ্ছে না। আর ফেল ডাউন মানে পড়ে যাওয়া, এটিও হবে না। তাহলে যেটি হবে সেটি হলো কেম অ্যাক্রস।
কেম অ্যাক্রস অর্থাৎ মিট সাডেনলি, কেম অ্যাক্রস মানে মিট সাডেনলি, অর্থাৎ ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস এ ইউজফুল ক্লু। বোঝা গেল? 15 নম্বরটা হয়ে গেল। 16 নম্বরটিতে আসুন। বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড। এ ব্যাঙ্কুয়েট হল ইজ ড্যাশ ডেকোরেটেড টু সেলিব্রেট দ্য অকেশন। এখানে চারটে অপশন দিয়েছে স্লোভেনলি, দিয়েছে সিম্পলি, দিয়েছে লাভিশলি, দিয়েছে পোরলি। প্রথমে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি, যেটা হবে সেটা হচ্ছে লাভিশলি, অর্থাৎ এখানে হবে LAVISHLY, লাভিশলি। লাভিশলি মানে কি? লাভিশলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, লাভিশলি মানে হচ্ছে প্রচুর পরিমাণে। তাহলে আমি এটির বাংলা আপনাকে একটু বলে দিই কি জিনিসটি হলো। ব্যাঙ্কোয়েট হলটি প্রচুর পরিমাণে সাজানো হয়েছে অনুষ্ঠানটি পালন করার জন্য। ব্যাঙ্কোয়েট হলটিকে, একটি ব্যাঙ্কোয়েট হলকে প্রচুর পরিমাণে ডেকোরেটেড মানে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি পালন করার জন্য। বোঝা গেল? তাহলে লাভিশলি মানে হলো প্রচুর পরিমাণে। এবার আমি আসি স্লোভেনলি মানে কি? স্লোভেনলি মানে হলো অগোছালো বা আগোছালো, অগোছালো হয়ে গেল। সিম্পলি মানে কি? সিম্পলি মানে সহজভাবে, সিম্পলি মানে সহজভাবে। আচ্ছা, লাভিশলি মানে প্রচুর পরিমাণে, আর পোরলি মানে হচ্ছে দুর্বল, পোরলি মানে হচ্ছে দুর্বল। তাহলে দুর্বল ভাবে সাজানো হয় না, সহজভাবে ডেকোরেশনটা করানো হয়নি, আর আগোছালো ভাবে করা হয়নি, তাহলে প্রচুর পরিমাণে এটা হবে লাভিশলি। দ্য ব্যাঙ্কুয়েট হল ইজ লাভিশলি ডেকোরেটেড টু সেলিব্রেট দ্য অকেশন। যে প্রবলেমটা যেটা হবে, এই সিম্পলি আর লাভিশলির মধ্যে আপনার কনফিউশনটা হবে। মনে রাখবেন, যখনই কোনো কিছু ডেকোরেটেড করা হচ্ছে, তার মানে প্রচুর পরিমাণে সেই ব্যাঙ্কুয়েট হলটিকে সাজানো হয়েছিল, তার জন্যই সেই অকেশনকে সাজানোর জন্য প্রচুর পরিমাণে ডেকোরেশনটা করানো হয়েছিল এই এই অনুষ্ঠানটি চালানোর জন্য বা পালন করার জন্য। এই ধরনের যখন এক্সপ্রেস দেবে, তখন সিম্পলি না করে সেটিকে করে দেবেন সরাসরি লাভিশলি, অর্থাৎ প্রচুর পরিমাণে। তাহলে বাংলাটা যেটি হলো যে একটি ব্যাঙ্কুয়েট হলকে প্রচুর পরিমাণে সাজানো হয়েছে অনুষ্ঠানটি পালন করার জন্য। বোঝা গেল কি বললাম? 17 নম্বরটিতে আসুন। বলেছে দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। এখানে চারটে অপশন দিয়েছে, টেক আপ, টেক ডাউন, টেক অফ অ্যান্ড টেক ওভার। তাহলে এখানে যেটি হবে, প্রথমে আপনার মানেগুলো জানতে হবে। টেক আপ মানে হচ্ছে ডিসকাস করা, টেক আপ মানে হচ্ছে কোনো কিছু ডিসকাস করা। টেক ডাউন মানে কি? টেক ডাউন মানে হচ্ছে কোনো কিছু রাইট, লেখা। টেক ডাউন মানে হচ্ছে রাইট, কোনো কিছু লেখা, এখানে লেখার কোনো ব্যাপার নেই। টেক অফ মানে কি? টেক অফ মানে হচ্ছে রিমুভ করা, কোনো কিছু মুছে ফেলা। টেক অফ, বা এখানে টেক অ্যাওয়েও হতে পারতো, টেক অ্যাওয়ে বা টেক অফ লিখে রাখুন। টেক অফ বা টেক অ্যাওয়ে দুটো মানেই হচ্ছে একই, রিমুভ করা। সরি বন্ধুরা, রিমুভ করা। আর ডি হচ্ছে টেক ওভার। টেক ওভার মানে কি? গ্রহণ করা। টেক ওভার মানে কি? গ্রহণ করা। বোঝা গেল? তাহলে এখানে কোনটি হবে? এখানে হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ টেক আপ। টেক আপ মানে কি? ডিসকাস করা। তাহলে জিনিসটি যেটি হলো যে শিক্ষক একটি নতুন চ্যাপ্টার আগামীকাল ডিসকাস করবে। শিক্ষকটি একটি নতুন চ্যাপ্টার আগামীকাল ডিসকাস করবে। টেক আপ মানে হলো ডিসকাস করা। তাহলে এখানে এ হবে রাইট অ্যান্সার। টেক ডাউন মানে লিখে রেখে দিন, রাইট মানে কোনো কিছু লেখা, এটিও হবে না। টেক অফ মানে রিমুভ করা, আমি বললাম কি টেক অফ বা টেক অ্যাওয়ে, এই দুটোর মানে কিন্তু রিমুভ করা। আর টেক ওভার মানে হলো গ্রহণ করা। তাহলে এখানে সঠিকটি কি? টেক আপ হবে, অর্থাৎ ডিসকাস করা। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 18 এবং 19 বলেছে ফাইন্ড দ্য এরর, অর্থাৎ এরর কারেকশন দিয়েছে। 18 প্রথমে 18টা আমি ডিসকাস করছি, খুব ভালো করে এই দুটো দেখবেন, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, যেটা বলবো সেগুলো কিন্তু আপনারা নোট করে নেবেন। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় কিন্তু খুব আসে। দেখুন, বলেছে হার্টলি দ্য ইন্সপেক্টর হ্যাড অ্যারাইভড দেয়ার। এই পোর্শনটাকে এ করা আছে, কারণ আপনার ওএমআর শিটে এ বি সি ডি এরকম আছে। এখান থেকে যেটা এরর থাকবে, মনে করুন এটা এ বি সি ডি, এবার মনে করুন আপনার ডিটা হচ্ছে কোনো এররই নেই, তাহলে ডিটা নো এরর, তাহলে এখানে আপনাকে ওএমআর শিটে ফরওয়ার্ড করতে হবে। এই জিনিসটি মাথার মধ্যে রাখবেন। বোঝা গেল? এইটা পার্ট হয়ে গেল। প্রথমে এবার আমি আসল জিনিসে আসি। হার্ডলি দ্য ইন্সপেক্টর হ্যাড অ্যারাইভড দেয়ার এ টু ইনভেস্টিগেট দ্য ক্রাইম হোয়েন দ্য হাউস ওয়াজ সেড অ্যাব্লেজ। আমি বাংলাটা প্রথমে আপনাদের আলোচনা করি। বাংলাটা কি? বাংলাটা হচ্ছে অপরাধটির তদন্ত করার জন্য ইন্সপেক্টরটি পৌঁছতে না পৌঁছতেই বাড়িটি জ্বলতে শুরু করলো। এটা হচ্ছে মেন বাংলা, পাতি বাংলাটা হচ্ছে এইটা। এবার ঘটনা হচ্ছে এখানে কোথায় ভুল আছে বন্ধুরা মনে রাখবেন। হার্ডলি, নো সুনার,
hardly, scarcely, SCARCELY, as soon as, এই কথাগুলো লিখে নিন। as soon as, এই কথাগুলো যখনই কোনো ওয়ার্ডের শুরুতেই থাকবে, ভালো করে আরেকবার আমি বলছি শুনে নিন। no sooner, hardly, scarcely, as soon as, এই কথাগুলো কি বললাম? no sooner, hardly, scarcely, as soon as, এই কথাগুলো যখনই কোনো সেন্টেন্সের প্রথমে থাকবে তারপরে অক্সিলারি ভার্ব যুক্ত হবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে কি বসবে? অবজেক্ট বসবে। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? অর্থাৎ এখানে দেখুন কোন কোন ওয়ার্ড দিয়েছি? নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, অ্যাজ সুন অ্যাজ, এই কথাগুলো যদি প্রথমেই থাকে, অর্থাৎ আমি এটাকে ব্র্যাকেট করে দিলাম, অর্থাৎ নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, অ্যাজ সুন অ্যাজ, এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমেই থাকে তারপরে অবশ্যই অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে আপনার পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে আপনার অবজেক্ট বসবে, মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা আছে সেটা বসে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে তাহলে যেটি এখানে যেটি আছে সেটি একবার দেখে নিন। কি আছে? হার্ডলি, তাহলে আমার নিয়ম অনুযায়ী তাহলে প্রথমে সেন্টেন্সের শুরুতেই হার্ডলি আছে, তারপর এখানে কি দিয়েছে? হার্ডলি দ্য ইন্সপেক্টর, মানে তারপরেই আমাকে সাবজেক্ট দিয়ে দিয়েছে বন্ধুরা। তারপরে কি সাবজেক্ট আছে? তারপরে কি বসানোর কথা? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি? হ্যাড। তাহলে হ্যাডটা দেখুন সাবজেক্টের পরে আছে, কিন্তু আমার নিয়ম কি? সাবজেক্টের আগে আসবে। তাহলে এখানে আমার এটি ভুল আছে, অর্থাৎ এ অপশনটা হচ্ছে আমার রং আছে। তাহলে জিনিসটি কি হবে? জিনিসটি হবে হার্ডলি, যদি আমি কারেকশন করি, হার্ডলি হ্যাড দ্য ইন্সপেক্টর, হার্ডলি হ্যাড দ্য ইন্সপেক্টর arrived there, তারপরে যা আছে সেন্টেন্সে বলি, অর্থাৎ শুরুতেই আমাকে কি করলাম? হার্ডলি, তারপরে কি এখানে কি দিয়েছিল? তারপরে সাবজেক্টটা দিয়ে দিয়েছিল। এটাই তো ভুল আছে, কারণ আমার নিয়ম কি? নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, অ্যাজ সুন অ্যাজ, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তারপরে আমাকে অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। তাই দেখুন এবার নিয়মটা ঠিক আছে না? হ্যাডলি আছে, তাহলে শুরুতেই হার্ডলি আছে, তারপরে আমাকে কি করলাম? হ্যাড, একটা অক্সিলারি ভার্ব নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে কি করলাম? তারপরে সাবজেক্ট, ঠিক আছে নিয়ম। তারপরে কি? অ্যারাইভড, পিপি বসলো, পাস্ট পার্টিসিপল, দেন যা আছে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা অবজেক্ট। এই নিয়মটি এখানে জিনিসটা দেওয়া নেই, অর্থাৎ হ্যাডটি পরে দেওয়া আছে সাবজেক্ট, অর্থাৎ হ্যাডটি কি হলো? আগে এলো, ইন্সপেক্টরটি হেডের জায়গায়, দ্য ইন্সপেক্টরটি হেডের জায়গায় চলে গেল। বোঝা গেল? তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ এখানে এররটি আছে কোনটা? এটা। বোঝা গেল? পরবর্তীটিতে দেখুন বলেছে সিন্স হিজ অ্যারাইভাল at his native town, he is trying to the best of his power to spread education among the poor masses. কি বললো? আমি বাংলাটা আপনাদের বলে দিচ্ছি। Since his arrival at his native town, he is trying to the best of his power to spread education among the poor masses. আমি বাংলাটা বলে দিই। সে যখন থেকে তার স্থানীয় শহরে এসছে বা তার নেটিভ টাউনে এসছে, তখন থেকে সে প্রাণপণ চেষ্টা করছে গরিব সাধারণদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার। দেখুন সিন্স হিজ অ্যারাইভাল, যখন থেকে সে এসেছে, মনে রাখবেন এখানে যে ভুলটি আছে, এখানে যে ভুলটি আছে সেটা হচ্ছে এই বি তে হচ্ছে ভুলটি আছে। এই বি কি কোনটা? হি ইজ ট্রাইং না, হি হ্যাজ বিন ট্রাইং হবে, অর্থাৎ এটি ভুল আছে, অর্থাৎ ইজ না, এখানে কি হবে? হি হ্যাজ বিন ট্রাইং হবে। হি হ্যাজ বিন, অর্থাৎ ইজের জায়গায় কি হবে? হ্যাজ বিন ট্রাইং। ট্রাইং তো ট্রাইংই ছিল, অর্থাৎ ইজটা বদলে হয়ে যাবে হ্যাজ বিন, অর্থাৎ এখানে হবে বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল কি বললাম? আচ্ছা আমি এবার বলে দিই এটি কেন ইজ না হয়ে হ্যাজ বিন ট্রাইং হলো, সেটি আপনি জেনে নিন। কোন ঘটনা অতীতে ঘটেছে সেটা এখনো চলছে, এইরকম যখন বোঝায় তখন আমরা কি বসাই বন্ধুরা? কি টেন্সের হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে সেই ফর্মটাই আমরা নিয়ে এলাম, বেসিক গ্রামার।
কি বললাম বোঝা গেল? অতীতের ঘটনা। দেখুন সিন্স ইজ অ্যারাইভাল মানে সে যখন থেকে এসছে, তার মানে সে এসেছিল, তার ঘটনাটা এখনো চলছে, সে যখন থেকে এসেছিল তখন থেকেই সে চেষ্টা করছে গরিবদের মধ্যে এই এডুকেশনটাকে ছড়িয়ে দেওয়ার, শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়ার। তার মানে সে অতীতে এসছে, অতীতের কাজটা সে করেছে এবং সেটা এখনো তার রেস চলছে। তাহলে সেই ধরনের বোঝালে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তাহলে আমি কি বসাবো? ইজ তো হবে না, তাহলে কি হবে? হ্যাজ বিন ট্রাইং। বোঝা গেল? তাহলে এখানে ইজটি কেটে যাবে, হয়ে যাবে হ্যাজ বিন ট্রাইং। বোঝা গেল? তাহলে কি হবে? হ্যাজ বিন ট্রাইং, ইজের জায়গায় হয়ে যাবে হ্যাজ বিন ট্রাইং। বোঝা গেল? তাহলে এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 20 নম্বরটিতে দেখুন এ বি সি ডি চারটে আপনাকে রেসপন্স দিয়েছে। এই রেসপন্সের মধ্যে আপনাকে বের করতে হবে এর মধ্যে কোনটি গ্রামাটিক্যালি একদম রুলস অনুযায়ী একদম সঠিক আছে। তো এখানে যেটি দিয়েছে দেখুন, ইফ হি উইন্স দ্য প্রাইজ আই উড বি ভেরি হ্যাপি। বিতে দিয়েছে ইফ হি ওয়্যার টু উইন দ্য প্রাইজ আই উইল বি ভেরি হ্যাপি। সিতে দিয়েছে ইফ হি ওয়াজ টু উইন the prize, win the prize I would be very happy। আর ডিতে দিয়েছে if he were to win the prize I would be very happy। এখানে যেটি সঠিক হবে সেটি হলো ডি, অর্থাৎ ডি হবে এখানে হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম? এখানে ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে গ্রামাটিক্যালি এটি একদম সঠিক আছে। মনে রাখবেন ইফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি অতীতে অর্থাৎ পাস্ট টেন্স হিসেবে আমাদের গণ্য করা হয়। বোঝা গেল? এবার ঘটনা হচ্ছে এখানে তো হি আছে, তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে স্যার এখানে হি এর পরে আমরা তো জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের হি থার্ড পারসন, তো হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে তো ওয়াজ বসার কথা, তাহলে হিসাব মতো তো আমার এটি ঠিক হওয়ার কথা সি। মনে রাখবেন এখানে যে টুটা দেয়া আছে, টুটা এখানে ক্লজ হিসেবে দেয়া আছে। কি বললাম বোঝা গেল? তাহলে যদি কোনো ইফ দিয়ে শুরু হয় তাহলে সেটি পাস্ট টেন্স হিসেবে গণ্য হয়। আরেকটা জিনিস দেখে নেবেন, সেখানে যদি আবার টু থাকে একটা ক্লজ হিসেবে, তাহলে এই হি এর পরে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেখানে কিন্তু ওয়্যার হয়, অর্থাৎ ওয়াজ বসে না। এটা কিন্তু ক্লজের নিয়ম। বোঝা গেল? তাহলে এখানে ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইফ ইউ ওয়্যার টু উইন দ্য প্রাইজ আই উড বি ভেরি হ্যাপি। তাহলে বাংলাটা কি? সে যদি প্রাইজটি জেতে আমি খুবই খুশি হব। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 21 নম্বরটি দেখুন বলেছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, অর্থাৎ বিপরীত শব্দটি আপনাকে করতে হবে। কি দিয়েছে দেখি, পড়ে দেখি কি বলেছে সেন্টেন্সটি। ট্রান্সপারেন্সি ইজ নিডেড ইন ডিলিং উইথ এ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট। খুব কারেন্ট টপিক থেকে দিয়েছে, অর্থাৎ মানুষের স্বার্থে কাজ করার জন্য স্বচ্ছতাটা থাকা খুবই প্রয়োজনীয়। এটা হচ্ছে মেন বাংলাটা। এবার ট্রান্সপারেন্সি কথাটির মানে কি? কি বললাম আমি? যে মানুষের স্বার্থে কাজ করার জন্য স্বচ্ছতা থাকাটা খুবই প্রয়োজনীয়। তাই ট্রান্সপারেন্সি মানে হলো স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি মানে হলো স্বচ্ছতা। এবার এখানে স্বচ্ছতাটার অপোজিট কি হবে? প্রথমে কিন্তু চারটে অপশন দিয়েছে, যে এ দিয়েছে ট্রমা। ট্রমা মানে কি? ট্রমা মানে হচ্ছে কি মানসিক আঘাত। এগুলো কিন্তু আপনারা লিখে নিন বাংলাগুলো। ট্রমা মানে হচ্ছে মানসিক আঘাত, তাহলে এটি তো হবে না, কেটে দিলাম। হেজিনেস, হেজিনেস মানে কি? অস্বচ্ছতা। হেজিনেস মানে কি? অস্বচ্ছতা। হেজিনেস মানে অস্বচ্ছতা, এটা একটা হতে পারে, আমি তবু রাখলাম। আরো অপশন আছে সেগুলো পড়ে দেখি। টার্বুলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে হুলুস তুলুস বাঁধানো। হুলুস তুলুস বাঁধানো। বা আপনারা আরেকটা লিখতে পারেন কোলাহল করতে পারেন, কোলাহলপূর্ণ, কোলাহল বা হুলুস তুলুস বাঁধানো বা দাঙ্গা হাঙ্গামা করা, এগুলো হচ্ছে টার্বুলেন্স। তাহলে এটিও হবে না। আর ট্রানজিশন মানে হচ্ছে রূপান্তর, তাহলে এটিও হবে না। তার মানে যেটি দাঁড়াচ্ছে সেটি হলো স্বচ্ছতা মানে হচ্ছে, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, তাহলে তার অপোজিটটি কি হবে? হেজিনেস, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তাহলে ট্রান্সপারেন্সির অপোজিটটি কি? ট্রান্সপারেন্সির অপোজিটটি হলো বি, হেজিনেস। বোঝা গেল? 22 নম্বরটি দেখুন বলেছে ইন্ডিয়া ওয়াজ কনসিডার্ড এলডোরাডো ফর সেঞ্চুরিজ। হেয়ার এলডোরাডো মিন্স কি? মানে এই যে এলডোরাডো যে আন্ডারলাইন করা আছে এর মানেটি কি? আমি প্রথমে বাংলাটি বলে দিচ্ছি আপনাদের। শতাব্দীর পর শতাব্দী ভারতবর্ষকে সম্পদশালী দেশ হিসেবে বিবেচনা করা হতো, তাহলে
এই এলডোরাডো মানে কি? এলডোরাডো মানে হচ্ছে সম্পদশালী, সম্পদশালী, সম্পদশালী। এলডোরাডো মানে কি? এলডোরাডো মানে হচ্ছে সম্পদশালী, সম্পদশালী দেশ। তাহলে এলডোরাডোর মধ্যে এখানে কোনটি? অন দা ওয়ে, এটি হবে না। ওয়ান সাইড হবে না। এ লার্জ নাম্বার হবে না। এ গোল্ডেন সিটি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ এলডোরাডো মানে এখানে মিন করছে কোনটা? এটা গোল্ডেন সিটি। অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষকে সম্পদশালী বা গোল্ডেন সিটি মানে সোনার শহর বলে, এই সোনার দেশ বলে বা সোনার শহর এখানে দিয়ে, যেমন গোল্ডেন সিটি মানে এলডোরাডো মানেটাই হচ্ছে গোল্ডেন সিটি, সম্পদশালী দেশ হিসেবে গণ্য করা হতো। বোঝা গেল? তাহলে এই সম্পদশালী দেশ মানেই হচ্ছে কি, মানে এলডোরাডো কথার মানেই কি এখানে এলডোরাডো মানে হচ্ছে যে এই গোল্ডেন সিটি। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 23 নম্বরটি দেখুন, বলেছে আই মাস্ট রাইট আপ মাই নোটস অফ দ্য লেকচার। তাহলে এখানে এই রাইট আপের নিচে আন্ডারলাইন করা যায়। রাইট আপ মানে কি? রাইট আপ মানে হচ্ছে সম্পূর্ণ করা বা সম্পন্ন করা। বোঝা গেল? তাহলে রাইট আপ মানে সম্পূর্ণ করা। আমি বাংলাটা আপনাদের বলে দিই, আমি আমার লেকচারের নোটটা অবশ্যই সম্পন্ন করব। তাহলে সম্পন্নর মানেটা কি? কমপ্লিট করা। তাহলে এখানে কমপ্লিট কি আছে? হ্যাঁ, প্রথম অপশনই দিয়ে দিয়েছে কমপ্লিট। তার মানে এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ সাপোজও হবে না, ক্যান্সেলও হবে না, স্ট্যান্ডও হবে না, তাহলে কমপ্লিট। অর্থাৎ রাইট আপ মানেই হলো সম্পন্ন করা। তাহলে তার এখানে কোনটা যাবে? কমপ্লিট। বোঝা গেল? 24 নম্বরটি দেখুন, বলেছে দ্য ওয়ার্ড লিটারেটি। লিটারেটি মিনস মানে কি? মনে রাখবেন, লিটারেটি মানে হচ্ছে যে শিক্ষিত মানুষ। লিটারেটি মানে হচ্ছে শিক্ষিত মানুষ। লিটারেটি মানে হলো শিক্ষিত মানুষ যার সাহিত্যের প্রতি, যার সাহিত্য, এগুলো কিন্তু আপনারা লিখে নিন, যার সাহিত্যের প্রতি, যার সাহিত্যের প্রতি, শিক্ষিত মানুষ যার সাহিত্যের প্রতি আগ্রহ আছে, যার সাহিত্যের প্রতি আগ্রহ আছে। তাহলে শিক্ষিত মানুষ মানে সে তো লার্ন পার্সন, সে তো শিক্ষিত মানেই তো লার্ন পার্সন, মানে তার শিক্ষা আছে এবং সাহিত্যের প্রতি আগ্রহ আছে। তাহলে এখানে কোন মানেটা যায়? বাই ব্যাড ফেথ এটা হবে না, মাই ডিয়ার হবে না, কমপ্লিটলি এটাও হবে না। তাহলে লার্নড ম্যান অর্থাৎ শিক্ষিত মানুষ, ডি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তাহলে আপনাকে মানেটি বুঝতে হবে, তবেই আপনি চারটে যে অপশন আছে তবে আপনি মানেটি বুঝতে পারবেন। না হলে ওই আন্দাজে যেটা খুশি করে দিয়ে আসলেই কোশ্চেনের 0.33 চলে যাবে। বোঝা গেল? তাহলে লিটারেটি মানে কি? শিক্ষিত মানুষ যার সাহিত্যের প্রতি আগ্রহ আছে। তার মানে লিটারেটি মানে কি? লার্ন ম্যান। বন্ধুরা 25 নম্বরটি দেখুন, বলেছে খুব ইম্পর্টেন্ট এটি, বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস ফর অ্যামং দোজ সাপ্লাইড টু এক্সপ্লেইন দ্য পোর্শন আন্ডারলাইন বিলো। এখানে কি আছে? আমেন, রেসপন্ডেড দ্য ওল্ড টিচার অ্যান্ড বোর্ড। বোর্ড মানে হচ্ছে মাথা নুয়ে নমস্কার করা। আর আমেন এই কথাটি জানবেন যারা খ্রিস্টান তারা যখন কোনো প্রার্থনা হয়, লাস্টে প্রার্থনাটি করার পর তারা বলে ওঠে আমেন, এই কথাটা বলে। সেটাই এখানে একটি দিয়েছে। এগুলো কিন্তু বিসিএস এর জন্য নয়, শুধু পিএসসির জন্য। এই বিশেষ করে ডাব্লিউবিপিএসসি তে কিন্তু এই গুলো থেকে কিন্তু খুব প্রশ্ন টানে, তাই এই কোশ্চেনটি আমি নিয়ে এসেছি। দেখুন, বলেছে আমেন, আমেন রেসপন্ডেড দ্য ওল্ড টিচার অ্যান্ড বোর্ড। অর্থাৎ বৃদ্ধ শিক্ষকটি মাথা নোয়ালো, মাথা নুয়ে নমস্কার করলো এবং আমেন বলল। এবার এই আমেন কথাটি মানেটা কি? তার মানে আমেন কখন বলা হয়? সে যখন পুরো যে প্রার্থনাটি করলো, পড়ার পরে তো আমেনটা বলছে। তার মানে সে এই যে প্রার্থনাটি করলো, প্রার্থনাটি এই যে এতক্ষণ মানে সেই যে প্রার্থনাটি করলো, মাথা জুড়ে নমস্কার করলো এবং প্রার্থনাটি করলো, লাস্টে যে আমেন বললো, তার মানে বাইবেলে বলা প্রতিটা যে কথাগুলো আছে সেগুলো সত্যি। সেটাতে কি এক্সপ্রেশন যায়? মে ইট বি সো। অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে আমেন কথাটি যে যদি আসে, আপনারা সরাসরি দেখবেন এই অপশনটি হুবহু দেবে। অর্থাৎ আমেন থাকলে আপনারা মনে রাখবেন আমেন কখন হয়। মনে রাখবেন কিভাবে মনে রাখবেন? আমেন কখন বলে? যে খ্রিস্টানরা প্রার্থনার শেষে তারা হৃদয় থেকে একটা উচ্চারণ করে আমেন। অর্থাৎ আমেন কথাটির মানে কি? সেই যে এতক্ষণ ধরে তারা প্রার্থনা করলো, তার যে এই যে প্রার্থনার সময় এই যে প্রতিটা কথা বলা কথা বাইবেলে যেগুলো বলা আছে সেগুলো কিন্তু সত্যি সত্যি। অর্থাৎ কি? মে ইট বি সো। অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট আনসার। এটি কিন্তু আমেন থাকলে আপনারা সরাসরি যেটি করে দেবেন, এটা কিন্তু একদম ওই অপশনটি দেবে। অর্থাৎ মে ইট বি সো, এটুকু মাথায় রেখে দেবেন, মে ইট বি সো, এটাই হবে অ্যান্সার। বন্ধুরা আজকে এই 25টি কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী আবার নেক্সট মক টেস্টে আমি আবারও 25টি কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে যদি পরবর্তী ক্লাসটি আপনাকে অ্যাটেন্ড করতে হয়
তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ।